নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে নিশ্চিত। বুধবার কলকাতায় একটি বই প্রকাশ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে হয় এই বই প্রকাশ অনুষ্ঠান। আগামী দিনে পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গে এবং তা আসবে নিশ্চিতভাবে। বুধবার কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক সময়ে এই দুই রাজ্যের মধ্যে রাজনৈতিক কারণে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমি এখানে এসেছি ঠিকই, কিন্তু এরকম মনে হচ্ছে না যে আমি আরেকটা স্টেটে আমি এসেছি। আমার মনে হচ্ছে যে আমি বাঙালি স্টেট, আমি নিজে বাঙালি, নিজেকে নিজে একদম আপন ফিল করি আমি। কিন্তু বিগত কয়েকদিন ধরে এমন একটা ডিভিশন হয়েছে যে ত্রিপুরা যেহেতু একটা অন্য পার্টির সরকার আর এখানে আরেকটা পার্টির সরকার, একটা ডিভিশন কিন্তু এনে দিয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সবসময় আত্মীয় স্বজন এখানেই থাকে এবং আমাদের এখানকারও আত্মীয় স্বজন যারা আগরতলায় ত্রিপুরাতে থাকে, তো এই যে মেলবন্ধন সেটা কিন্তু একটু নষ্ট হয়েছে এই বিগত কয়েক বছর ধরে। সেটাকে আমাদের উচিত যে আমরা সেটাকে আবার রিস্টোর করা এবং আগামী দিন কি কি করতে হবে, কি কলা কৌশল করতে হবে, যার নামে বই আজকে এখানে সংকলন হয়েছে উনি সব ঠিক করে রেখেছেন। আমি নিশ্চিত আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন আসবে। ত্রিপুরায় বর্তমানে পার ক্যাপিটা ইনকাম 1,98,079, যা আগে ছিল 1 লক্ষ টাকার নিচে। বর্তমানে রাজ্যের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা সিএজিআর হল 12.93%। 2013-14 সালে রাজ্যের জিএসডিপি যেখানে ছিল 25.59 কোটি টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 82.82 কোটি টাকা। বর্তমানে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরাতে আমাদের পার ক্যাপিটা ইনকাম 2023-24 এখন 1,98,379 হয়েছে এবং এটা কিন্তু আগে ছিল 1 লক্ষের নিচে। সেই জায়গায় আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম আমরা সেভাবে ডেভেলপ করেছি। সিএজিআর অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটাকে বলে 12.93% ত্রিপুরাতে হয়েছে। আমরা একদিকে ডেভেলপমেন্ট করছি, সমস্ত আপনার ইনভেস্টার্সরা আসছে এখানে, কারণ ত্রিপুরাতে সবাই চায় যে কোথাও ইনভেস্ট আমি যদি করি সেখানকার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে এনসিবিআর যে এখন রিপোর্ট আছে তার মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3য় স্থানে আছে। আগে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসছে। মানুষ আসছে ত্রিপুরাতে এখন শান্তির জায়গা যেটাকে বলে, সেইভাবে আমরা কাজ করছি। জিএসডিপির কথা যদি বলি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 2013-14-তে 25.59 করোড় ছিল, 2023-24-এ 82.82 করোড় হয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত বক্তৃতার সংকলন হল নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচিত বক্তৃতা শীর্ষক এই বইটি। 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন সময়ে দেওয়া ভাষণের নির্বাচিত অংশ উল্লেখ করা হয়েছে এই বইটিতে। বইটির রচয়িতা হলেন বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশ নেতৃত্ব রবীন্দ্র বোস। এদিন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে এই বইয়ের মলাট উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে ভারত অনুরোধ না মানলে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাওয়ার হুঁশিয়ারি দিল বাংলাদেশ। হাসিনাকে প্রত্যার্পণ করতে ভারতের অস্বীকৃতি দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি লঙ্ঘন করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ইচ্ছে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। তবে শুধু ইচ্ছা জানিয়েই তারা ক্ষান্ত হচ্ছে না, রীতিমতো থ্রেট দিয়েছে বাংলাদেশ। ভারত তাদের অনুরোধ না মানলে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। হাসিনাকে প্রত্যার্পণ করতে ভারতের অস্বীকৃতি দুইটি দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি লঙ্ঘন করবে বলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়
জানিয়েছে বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি। উল্লেখ করা যেতে পারে ৭৭ বছর বয়সী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ৫ আগস্ট ২০২৪-এ। ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদীদের ব্যাপক বিক্ষোভের ফলে ১৬ বছর ধরে শাসন করা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে হাসিনা ও তার সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে ঢাকা। ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করতে ব্যর্থ হলে তা আমাদের দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে বলে জানিয়েছে আসিফ নজরুল। পররাষ্ট্র মন্ত্রণালয় রেড অ্যালার্ট জারি সহ বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। প্রয়োজনে বাংলাদেশ সমস্যা সমাধানে এবং হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থনও ফেরত চাইবে। আমরা যা করতে পারি তাই করছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই আইনি উপদেষ্টা। উল্লেখ করা যেতে পারে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পর থেকে ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাইল্ডলাইন ও পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন পর নিজের ৩ সন্তানকে ফিরে পেয়েছেন ফিলিপিন্সের এক মহিলা। ঘটনা সোনামুড়া এলাকায়। সোনামুড়া এলাকার যুবক সাদেক মিয়া কর্মসূত্রে সৌদি আরব থাকাকালীন ফিলিপিন্সের এক মহিলাকে বিয়ে করার পর তাদের ৩ সন্তানের জন্ম হলে সোনামুড়ায় ফিরে আসেন। সাদেক মিয়া দ্বিতীয় বিবাহ করার পর প্রথমা স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেন বলে জানিয়েছেন চাইল্ডলাইনের কর্মকর্তারা। এদিকে ফিলিপিন্সের মহিলার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন থেকে তাকে আইন অনুযায়ী জেলে পাঠানো হয়। সাজার মেয়াদ শেষ হলে তিনি তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আবেদন করলে দীর্ঘদিন পর পুলিশ ও চাইল্ডলাইনের সহায়তায় সোনামুড়ার তার স্বামী সাদেক মিয়ার বাড়ি থেকে তার সন্তানদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। দিকে টর্চারিং করে, অনেকভাবে মারধর করে, করার পরে এই লোকটা পাশাপাশি আরেকটা বিয়েও করে এই মহিলার ঘরে রাখি। তারপর বাড়ি থেকে ওনারে অনেকভাবে মারার পরে মহিলার বাড়ি থেকে বার করে দেয়। দেওয়ার পরে মহিলা এখন 1 মাস জেলও খাটে বিশালগড় জেলেতে, কারণ ওনার যে পাসপোর্টের মেয়াদ গেছিল গা। তারপর জেল থেকে গিয়ে উনি আবার পাসপোর্টটা রিনিউয়াল করার পরে নতুন পাসপোর্ট করার পরে সোনামুড়াতে আসার পরে আজকে আমরা ওনারকে নিয়ে সোনামুড়া পিএসের সাহায্যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, তারপরে চাইল্ড হেল্পলাইন, ডিসিকিউ স্টাফ এবং ওয়ান স্টপের স্টাফ সবাই গিয়ে আমরা বাচ্চাটি রেস্কিউ করে আমরা এখন বাচ্চাটি ওনার কাছে হ্যান্ড ওভার। কৈলাসহরের রাঙ্গাউঠি গ্রাম পঞ্চায়েতের দিবিপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করার প্রতিবাদে আগামী 25শে জানুয়ারি ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ এবং সীমান্ত এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে লং মার্চ করার কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহর ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসক ও উচ্চপদস্থ আধিকারিকরা গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যানকে নিয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এই ব্যাপারে জেলা প্রশাসনের পেশ করা যাবতীয় রিপোর্টের ভিত্তিতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। আগামী বর্ষাকাল আসার পূর্বে যুদ্ধকালীন তৎপরতায় কৈলাসহর সীমান্তের বাঁধগুলো নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সংস্কারের অভাবে মরচে পড়া বাঁধের স্লুইস গেট গুলো সংস্কারের জন্য দ্রুত সরকারি পদক্ষেপ দাবি করেছেন এলাকার কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের এই অংশে বাঁধগুলো নির্মাণ করা দরকার। যে বাঁধটা আছে এটা মেরামত করা দরকার। অনেকদিন যাবৎ এই বাঁধের যে সুইচ গেটগুলো আছে মরিচার পরে এটা নষ্ট হওয়ার পথে। গতবারও দেখেছি যখন বন্যা আছে তখন গোবিন্দপুরে, পশ্চিম গোবিন্দপুরে সুইচ গেটের মধ্যে জল ঢুকেছে। শুধু গোবিন্দপুর না, কালীঘাট থেকে শুরু করে যেখানে যেখানে সুইচ গেট আছে এগুলোতে এই অবস্থা এবং এটা মেরামত হয়নি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।